জনাব সুব্রত চৌধুরী, এই যে বিএনপি ও জামাতের মধ্যে সম্ভাব্য যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, সেটার আমরা সবাই সম্ভাব্য প্রেক্ষাপটে গণফোরাম কি কোনো নতুন কোনো নির্বাচনী কৌশল বা অবস্থান নিয়েছে কিনা? না না, আমরা তো জানেন যে আমরা তো একটা স্বচ্ছ রাজনীতি করি এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন, তার সম্পর্কে সারা জাতি জানে এবং বাংলাদেশ সংবিধানের উনি চেয়ারম্যান ছিলেন কনস্টিটিউশন কমিটির। সুতরাং আমাদের দল যারা গড়ে তুলেছে তারা অসাধারণ ব্যক্তিত্ব ছিল সব। তারই ধারাবাহিকতায় আমরা এখনো আছি। হ্যাঁ, আমরা কখনো অপশক্তির সাথে আপোষ করি নাই। সবসময় আমরা ন্যায্য কথাটা বলেছি, সঠিক কথাটা বলেছি এবং জনগণের পক্ষে থেকে আমরা কাজ করার চেষ্টা করেছি। এখন আপনি বলতে পারেন যে অন্যান্য দলের মতো আমাদের প্রভাব প্রতিপত্তি জনগণের মধ্যে, এটা দুর্ভাগ্যজনক। আপনি তো জানেন যে যারা জনবান্ধব রাজনীতি করে এবং প্রতিনিয়ত জনগণের জন্য লড়াই সংগ্রাম করে তাদের অধিকার আদায়ের জন্য, তারা এই ধরনের রাষ্ট্রে খুব কম সময়ে তাদের উত্থান ঘটে। তবে যে সমস্ত পরিবর্তন হয়েছে সব পরিবর্তনের সাথে আমরা একটা অগ্রণী ভূমিকা পালন করি। আপনারা 23টি আসনে, এখন আমরা 23টি আসনে দিয়েছি। আমরা আমাদের প্রার্থী যাচাই বাছাই করে আমরা দিয়েছি, তারা নির্বাচন করবে, দেখা যাক কতদূর কি আমরা করতে পারি। তবে 18 নির্বাচনে আমাদের 2টা আসন ছিল, এত কিছুর মধ্যে 7টা আসন, তার মধ্যে 2টাই গণফোরামের আসন ছিল। তো আমরা তো আশা করতেই পারি যে এবারে হয়তো আরো সংখ্যা হয়তো আরো বাড়বে। তো নির্বাচন কেন্দ্রিক রাজনীতি একটা, আর জনস্বার্থের রাজনীতি আরেকটা। আমরা জনস্বার্থের রাজনীতিটা বেশি গুরুত্ব দিই। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং জনগণের অধিকারের প্রশ্নে আমরা সবসময় সোচ্চার হই। সেটা মাঠে ময়দানেও করি, আবার যখন যেখানে প্রয়োজন হয় আমরা মানবাধিকারের প্রশ্নে আমরা আপোষহীনভাবে তো সংগ্রাম করে যাচ্ছি। শুধু গত 17 বছর না, তার আগেও দেখেন। হ্যাঁ, আমরা এসব, এই যে আজকে যিনি প্রধান উপদেষ্টা, তিনি তো আমাদের যেদিন এই সংগঠনটির প্রতিষ্ঠা লাভ করে 1993 সনে, তখন উনি ছিলেন প্রধান বক্তা এবং তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে বলেছিলেন আমার স্বপ্নের দল, অর্থাৎ গণফোরামকে তিনি আমার স্বপ্ন দল হিসাবে সেই দিন বিশেষায়িত করেছিল। দুর্ভাগ্য আমাদের হয়তো অনেক নেতা ছিল তখন, আমরা সেভাবে এটাকে অগ্রসর করতে পারি নাই। তো আমরা এখন নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সম্প্রতি নির্বাচনী পরিবেশে গুজব আর এই যে ভীতির একটি বার্তা ছড়ানোর অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন যে নির্বাচনী সময়ে এসব প্রতিরোধে কি কার্যক্রম করলে সেটি প্রতিরোধ করা যাবে? না, এটা তো নির্বাচন কমিশন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকার তো আছেই। এই কয়টা মাস সরকার একটু শক্তভাবে থাকবে। আর তো কয় মাস কোথায়, 1 মাস না হয় বলা হইলে 1.5 মাস, তাহলে এই 1.5 মাসে তারা একটা কার্যকর ভূমিকা পালন করুক। আমরা তো চাই সারা দেশের জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, আমাদের তরুণ সমাজরা তো সবার আগে সমর্থন দিয়েছে। তো সেই জায়গায় আমি মনে করি তাদের অনেক কিছু করার আছে। গণভোট নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু এবার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হচ্ছে, গণভোট নিয়ে আপনার মতামতটা কি বা আপনার দলের? না, এখন গণভোট যেহেতু আমরা জাতীয় ঐক্যমত কমিশনে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করে কিছু বিষয়ে ঐক্যমত পৌঁছেছি, আর অনেকগুলো বিষয় আমরা করিনি। তো সেটা ওনারা গণভোটের মাধ্যমে তারা দিয়েছে, ঠিক আছে, আমরা তো এটা মেনে নিয়েছি। এখন সবাই আশা করতেছে যে হ্যাঁ, ভোটের পক্ষেই জনগণ তাদের রাইটটা দেবে, আমরাও তাই মনে করি। তাহলে হবে কি, বাংলাদেশের সংস্কারের প্রশ্নে কিছু ম্যান্ডেট আমরা গণভোটের মাধ্যমে পেয়ে যাব। তাহলে যে দল ক্ষমতায় আসবে বা সরকার গঠন, তাদের কাছে আমাদের ওইভাবে আর বার্গেনিং করতে হবে না। অটোমেটিক্যালি তাদের মধ্যে একটা বাধ্যবাধকতা সৃষ্টি হবে এই গণভোটের মাধ্যমে। তা আমরাও চাইবো যে এই গণভোটটা সুষ্ঠুভাবে হোক। আপনি তো জানেন যে 2টা ব্যালট থাকবে, হ্যাঁ না, অনেক প্রশ্ন থাকতে পারে, মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। এই যে গণভোট সম্পর্কে যে মানুষকে সচেতন করা, এটা করবে, এটা তো আমরাও করছি, সরকারও করবে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তবে এনসিপির এখানে ভূমিকাটা আমরা একটু সমালোচনা করব। ভাই, তোমরা তো সবার আগেই তো এটা তোমরা চাও, তাহলে তোমরা স্বাক্ষর করলো না কেন? এখন তারা কিন্তু প্রচারের জন্য নামছে, আজকে থেকে তারা সারা দেশে প্রচারে চলে যাবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরাও করব। আবার কেউ কেউ এটা বলতে চায়
যে এই দুইটা ভোট একসাথে না হইলে পরে একটা গুরুত্বটা বাড়তো, কিন্তু সেই সক্ষমতা তো আমাদের নাই। আমাদের ওই রাজনৈতিক সংস্কৃতিটা এমন দাঁড়িয়েছে, ভোট কেন্দ্রে যাওয়াটাও একটা সবসময় হয় না আর কি। তো বহুদিন পরে ব্যয় সাপেক্ষ হতো। হ্যাঁ, সেগুলো তো আছে, তারপরেও জনগণকে ওইভাবে সম্পৃক্ত করা যায় না ভোটের কেন্দ্রে। তো আশা করি এবার সম্পৃক্ত হবে জনগণ, দুইটা ব্যালটে এবার ভোট দেবে, তাতে করে আমি কোনো সমস্যা দেখছি না। আমরা আশাবাদী দলগুলো যেন সহযোগিতা করে। আপনি যাদের নাম বললেন তাদের কাছ থেকে বেশি সহযোগিতা আমরা আশা করব, কোনো রকমের যেন কোনো সমস্যা না হয় এবং এই নির্বাচনকে কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ করা না যায়। আপনারা জানেন যে বাইরে কিছু লোকজন আছে, পালিয়ে গেছে, তারা নানানভাবে চেষ্টা করতেছে। দিল্লিতে একজন বসে আছেন, তিনি তো অহরহ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এই ফাঁদে যেন আমরা পা না দিই, কারণ এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। 12ই ফেব্রুয়ারি আমাদের জাতির ভবিষ্যৎ রূপরেখা এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা পাবো আশা করছি, এবং সেটা বাস্তবায়িত করার দায়িত্ব হবে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন তারা বলেছেন, এবং মানে সব সামাজিক গোষ্ঠীর অংশগ্রহণ, ভোটারদের বিশ্বাসযোগ্য উপস্থিতি। আপনার কি মনে হয় সেই প্রত্যাশাটা কি পূরণ হবে? এখানে অন্তর্ভুক্তিমূলক মানে ভোটারদের অংশগ্রহণ। আর আপনি দেখেন না যে কয়টা রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, প্রচুর প্রচুর প্রার্থী, এবং খুব উৎসবমুখর পরিবেশে আপনার ইলেকশন অফিসে তো হচ্ছে, হিয়ারিং হচ্ছে, আমরা দেখছি না পরিস্থিতি, এবং কি খুশি। রিটার্নিং অফিসার ছোটখাটো বিষয়ে বাতিল করেছিল, এইখানে আইসা সবাই প্রার্থিতা ফেরত পাচ্ছে, এটা তো খুব একটা পজিটিভ। এখানে একটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই, বিশেষ করে যেহেতু আপনি আইনজীবী। অনেকেই এই অভিযোগটি করছে, সেটি হলো যে রিটার্নিং অফিসার অনেক সময় দেখা যাচ্ছে স্বতন্ত্র যারা প্রার্থী নির্বাচন করতে যাচ্ছেন তাদের আসলে মনোনয়নপত্রটি বাতিল করে দিচ্ছেন, বা তাদের সংখ্যাটা বেশি, তারা আবার নির্বাচন কমিশনে এসে কিন্তু তাদের প্রার্থীতার বৈধতা পেয়ে যাচ্ছে। এখানে আমরা এটার বিরুদ্ধে ছিলাম যে 1% ভোটারের সম্মতি, তাহলে আপনি কাকে ভোট দেবেন না দেবেন এটা আগেই ডিসক্লোজ করা, তো এটা আমাদের ভোটের পদ্ধতির সাথে যায় না। যাই হোক, এখনো সেই পদ্ধতি রয়ে গেছে। এখন 1%-এ তারা ওখান থেকে 10টা ফোন করে বা ডাকে, এগুলি তো ডাকা যায় না এইভাবে, তো ভয় ভীতির মধ্যে থাকে। অনেকেই অস্বীকার করে যে আমি তো দেই নাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? তারপর বলে যে তুমি এইখানে অফিসে আসো, সে তাকে ঢাকায় আর এলাকায় কার এত টাকা পড়ছে গিয়ে অফিসে ভোটার নাম্বার তো অনেকে পাননি। হ্যাঁ, সেগুলো সমস্যা আছে। তারপরেও তো এটা খুব আমার মনে হয় যেভাবে তারা দেখতেছে খুব এই হিসাবে সফট ওয়েতে দেখে, এবং সেগুলো মোটামুটি সবাই প্রার্থিতা ফিরে পেয়েছে। আমিও আনন্দিত এই বিষয়টা। হ্যাঁ, এটা নিয়ে খুব বেশি এখন আর হইচই করার দরকার নাই। আর যেগুলো বৈধ হবে না সেগুলো নিশ্চয়ই খুব কঠিন, কতগুলো সত্য তারা পূরণ করতে পারে নাই, সেটাও আমাদের মেনে নিতে হবে। আপনার তো ধরেন আপনি যদি দ্বৈত নাগরিক হন, হ্যাঁ, তো সেটা তো খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। আপনি যদি ডিফল্টার হন, সেগুলো তো স্ট্রিক্টলি ফলো করতে হবে। আপনি এমন কতগুলো ওখানে তথ্য দেওয়া প্রয়োজন, সেটা হয়তো আপনি মোটেই দিলেন না, বা আপনি পাশ কাটিয়ে গেলেন, সেগুলো অনেক সময় হয়তো সময় দেয় যে তুমি এটা ঠিক করে আনো, তারপরেও না পারলে আপনি। আমার মনে হয় এইবারের মতো এত স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশন আমি আমার সময় অন্তত আমি দেখি নাই যে প্রার্থীরা, এবং রেশিও দেখলেই বোঝা যাচ্ছে অনেকেই প্রার্থিতা ফিরে পাচ্ছে। এটাই আমরা চাচ্ছিলাম, জি, এটাই অংশগ্রহণমূলক, এটাই উৎসবমুখর, এবং ভোটারদেরকে যদি আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যদি বাড়ি ফিরতে পারে, রাস্তাঘাটে যদি কোনো ধরনের সন্ত্রাস বা কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, ভোট কেন্দ্রের পরিবেশটা যদি সুষ্ঠুভাবে আমরা রাখতে পারি, আমার মনে হয় একটা অসাধারণ ভোট হবে, আমিও তাই মনে করি। আচ্ছা, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন করেন যে একটি উদ্বেগ আপনি তুলেছেন, এবং পক্ষপাতহীন নিরাপত্তার জন্য ভোটের দিনের যে পক্ষপাতহীন নিরাপত্তার কথা বলছেন, সেটি করতে আসলে নির্বাচন কমিশনকে কতটুকু সচেষ্ট হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? না, নির্বাচন কমিশন তো অতীতে আমরা দেখি নাই, তারা তো দলদাস, একটি দলের দলদাস হিসেবে কাজ করেছে। এবার তো তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, এবং আগামী দিনেও করবে। আগামী দিনেও অবশ্যই তাদের করতে হবে, এটা না হলে তো আমরা রাষ্ট্রটা তো এগুতে পারবো না, সবকিছু তো ভণ্ডুর হয়ে গেছে 17 বছরে। তো এইবারেই একটা সুযোগ আসছে, আমরা আইন মেনে সবকিছু ভাবে শক্তভাবে যেন আমরা করি। আইন শৃঙ্খলা বাহিনী তাহা নিরপেক্ষ থাকবে,
আমাদের অন্যান্য বাহিনী ইনক্লুডিং সেনাবাহিনী বিগত দিনে সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছে এবং পরোক্ষভাবে সরকারি দলের নির্দেশে তারা কাজ করেছে। এগুলো তো পুরো আমরা রাষ্ট্রযন্ত্র দেখেছি। কাজ আপনি করেছে। ইতিমধ্যে কালকে রিপোর্টটা দেখেছেন, জি। 2014-তে কি ভূমিকা, 2018-তে, বিগত 3টি নির্বাচন নিয়ে করেছে। সুতরাং এইটা তো আমরা চাই না বাংলাদেশে। এই বাংলাদেশে আমরা স্বচ্ছতার সাথে একটা ইলেকশন করতে চাই এবং ভবিষ্যতেও, আজকের এটা না, ভবিষ্যতেও যত নির্বাচন হবে, স্থানীয় পরিষদের নির্বাচন, সব কিছুর মধ্যে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা দেখতে চাই। তা না হলে কিন্তু আমরা রাষ্ট্রটা গণতান্ত্রিকভাবে অগ্রসর করতে পারবো না। আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, যেখানে জনগণ স্বস্তির সাথে বসবাস করতে পারবে, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা কারো প্রতি বিরূপ আচরণ করব না এবং গালমন্দ করব না। এটাও একটা বিষয়। আমরা অনেক সময় রাজনৈতিক ভাষাতে অনেক সময় আমরা ভুলে যাই, খেয়ে হারিয়ে ফেলি, শালীনতাটা রাখি মুখে না। যা আসে তাই বলে ফেলি। না, এবার তো আমরা অনেক কথা বলছি, সবাই মিলেই আমরা কথা বলছি, কোনো বাধা তো আসছে না। সুতরাং এই পরিবেশটা অব্যাহত রাখবে। ভবিষ্যতে যারা রাজনৈতিক দল আসবেন ক্ষমতায়, তারাও যেন এই পরিবেশটা বজায় রাখেন, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা।